যাই হোক, আমরা এর আগে পার্ট 1টা কমপ্লিট করেছিলাম, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। আজকের আমরা যেটা করব ঠিক তারপর থেকেই স্টার্ট করব, ঠিক আছে? তারপর থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করব, ঠিক আছে? শুরু করছি। দেখো, প্রথম যে অঙ্কটা রয়েছে বলছে যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রমাণ করতে বলেছে এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। দেখো, এক্ষেত্রে আমাদের কাছে কিন্তু একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি? উই নো, কে এন ও ডব্লিউ, উই নো পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি, পি অফ এ ইন্টারসেকশন বি। তো এখান থেকে আমরা যদি বের করে নিই পি অফ এ ইন্টারসেকশন বি, এটার ভ্যালু, তাহলে কত পাবো? পি অফ এ, পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এবার আমরা কি জানি, এখন যে কোনো প্রবাবিলিটির ভ্যালু এ ইন্টারসেকশন বি, এটার ভ্যালু কি হয়? হয় 0 বা 0 থেকে বড়। যদি এ আর বি ডিসজয়েন্ট হয় তাহলে তাদের ইন্টারসেকশন ফাই, সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 0। আদারওয়াইজ যদি না হয় তাহলে 0 থেকে সে বড়, পজিটিভ হবে। তো এইবারে আমরা কি করব, এই ভ্যালুটা আমরা বসিয়ে দেব। এবারে আমরা কি করব, এক মিনিট একটু কালিটা চেঞ্জ করে নিই। ঠিক আছে, তো এই রে কোথায় চলে গেল, কোথায় চলে গেল, এই রে আবার চলে গেল, সেভ হয়নি। যাই হোক, বাদ দাও, আর একবার করে দিচ্ছি। কালিটা সেভ হয়নি, আবার লাল হয়ে যাচ্ছে, কি ব্যাপার কেসটা? এই কালিটা নিতে হবে, এবার হবে। যাই হোক, তাহলে পি অফ এ ইউনিয়ন বি, এটার ফর্মুলা ছিল পি অফ এ, আর একবার করতে হচ্ছে, এটা মুছে গেছে, পি অফ বি, পি অফ এ ইন্টারসেকশন বি। তো যাই হোক, এখান থেকে আমি যদি এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা বের করে নিই, কী পাবো? পি অফ এ পাবো, পি অফ বি পাবো, এ ইউনিয়ন বি পাবো। এবারে আমরা জানি এখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটার ভ্যালু হয় 0 বা 0 থেকে বড় হবে। তাহলে এবারে এইটার ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, পি অফ এ, পি অফ বি, এ ইউনিয়ন বি 0। তাহলে এখান থেকে পেয়ে গেলাম পি অফ এ প্লাস পি অফ বি গ্রেটার দ্যান ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি। তো এটাকে সাজালে কীরকম হবে, মানে প্রমাণের মতো করে সাজিয়ে দিলে পি অফ এ প্লাস পি অফ বি প্রমাণিত, এটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট পরের অঙ্কে যাব। পরের অঙ্কেরও যেটা আছে সেটা আমাদের করতে হবে। তো কি করে করছি লক্ষ্য করো। প্রথমে আমরা 2-এর দাগের 1-এর ফার্স্ট স্টেপটা করব। ফার্স্ট স্টেপ মানে এই প্রমাণটা আমরা করব, ঠিক আছে? তাহলে আমরা কি জানি, উই নো, কি জানি না, এ ইন্টারসেকশন বি অলওয়েজ সাবসেট অফ এ। তো এটা কি করে হয় ভালো করে লক্ষ্য করো। এটা ধরো এ সেট, এটা ধরো বি সেট, তাহলে এ ইন্টারসেকশন বি মানে কোনটা? এইটা, এই জায়গাটা হলো এ ইন্টারসেকশন বি। এবার এ ইন্টারসেকশন বিটা আমি বলতে পারি এর মধ্যেই আছে, যদিও বির মধ্যেও আছে, আমি তো বলতে পারি এর মধ্যেই আছে। তাহলে এর মধ্যে যদি থাকে, এটা যদি এ হয়, এটা যদি এ হয়,
তাহলে এর মধ্যেই তো এইটুকুনি আছে, তাহলে এর তার মানে এ ইন্টারসেকশন বি সমস্ত জিনিস এর মধ্যে আছে, তার মানে এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ। এখান থেকে একটা সূত্র ছিল প্রবাবিলিটি, এটা যদি এর সাবসেট হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ হবে। এটা 1 নম্বর গেল। এরপরে আমরা যেটা করব, উই নো আর একটা কী জিনিস জানি, যে কোনো প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বির মান কত হতে পারে, সর্বোচ্চ মান হবে হয় এ এক নয় একের থেকে ছোট। এবার এটার ফর্মুলা আছে আমরা জানি, পি অফ এ প্লাস পি অফ বি পি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে আমি এটাকে যদি সাজিয়ে নিই তাহলে কী হবে, পি অফ এ প্লাস পি অফ বি, ওয়ানটা এদিকে গেলে -1, এটা ওদিকে গেলে পি অফ এ ইন্টারসেকশন বি। এটা হলো আমাদের 2 নম্বর কন্ডিশন। 1 আর 2 থেকে দেখো প্রথম প্রমাণটা হয়ে গেছে। ফ্রম 1 and 2 আমরা কি পাবো, প্রবাবিলিটি অফ এ গ্রেটার দেন ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দেন ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি -1। এই হলো প্রমাণিত, প্রুভড। এবারে 2-এর দাগের যে প্রমাণটা আছে সেই 2-এর দাগের প্রথম প্রমাণটা হয়ে যাবে, চাপ নেই, ঠিক আছে। তো কী করে করব দেখে নাও। প্রথমে বলেছে পি অফ এ ইন্টারসেকশন বি, এটা হয়ে যাবে 2-এর দাগের প্রথম অঙ্কটা। 2-এর দাগের যে প্রথম অঙ্কটা আছে, উই নো এ ইন্টারসেকশন বিটা, এক্ষুনি আমরা এটা বুঝিয়েছি, এটা অলওয়েজ সাবসেট অফ এ। তাহলে এখান থেকে একটা সূত্র আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এটা হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ। এটা হলো 1 নম্বর কন্ডিশন। 2 নম্বরে আমি বলে দিচ্ছি, উই নো যে কোনো সেট তাদের ধরো এ সেট অলওয়েজ সাবসেট অফ এ ইউনিয়ন বি, কারণ এ ইউনিয়ন বি এর মধ্যে কিন্তু এ ঢুকে আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো না, প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এটা পেলাম 2 নম্বর, ঠিক আছে। আর একটা যেটা আছে, যে প্রমাণটা করতে দিয়েছে, সেটা হলো থার্ডটা যেটা করব। এগেন আমরা জানি কি না, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর সর্বনিম্ন মান কত, 0 বা 0 থেকে বড়। এবার এটার ফর্মুলাটা আমি বসিয়ে দিচ্ছি, পি অফ এ, এর আগে একটা অঙ্ক এরকম করেছি, পি অফ এ ইউনিয়ন বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমি সাজাই কি হবে না, পি অফ এ ইউনিয়ন বিটা ওদিকে চলে যাবে, লেস দ্যান ইকুয়াল টু, আচ্ছা একটা ভুল হলো না, ঠিকই আছে, এটা তো 2 নম্বর অঙ্কটা হচ্ছে নাকি, হ্যাঁ 2-এর দাগে 2 হচ্ছে, 2-এর দাগে 2 হচ্ছে, মানে ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল পি অফ এ ইউনিয়ন বি ওদিকে চলে গেল, লেস দ্যান ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এটা হলো 3 নম্বর কন্ডিশন। এবার 1 2 3 এই 3টে থেকে কি লেখা যাবে, ফ্রম 1 2 and 3 কি লিখব, প্রথমে 1 নম্বরটা লিখব, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ। তারপর 2 নম্বরটা লিখব, এটা লেস দ্যান পি অফ এ ইউনিয়ন বি। তারপর 3 নম্বরটা লিখব, এটা লেস দ্যান পি অফ এ প্লাস পি অফ বি। এই হলো আমাদের প্রমাণ, প্রুভড। খুব সুন্দর প্রমাণটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা একটু কালিটা একটু চেঞ্জ করে দেখবো, যে ইয়েলো কালারটা কেমন লাগে। ওহ দারুণ লাগছে, কন্ট্রোল জেড। তো যাই হোক, এই প্রমাণটাও কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে পরের এতে যাচ্ছি, পরের অঙ্কে যাব। পরের অঙ্কটা 3টে সূত্র আছে, 3টে সূত্র দিয়ে পরপর 3টে অঙ্ক আমরা করব। প্রথমে যেটা বলেছে,
পি অফ এ, পি অফ বি আর পি অফ সি তিনটে কিন্তু দেওয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বিটাও দেওয়া আছে। তো যাই হোক, এখান থেকে পি অফ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বির কমপ্লিমেন্ট, এটা হলো ডি মর্গ্যানস ল অ্যাপ্লাই করব। ইউনিয়ন থাকলে এটা হয়ে যাবে ইন্টারসেকশন, তার মাথায় সি, এটা হয়ে যাবে 1 মাইনাস, কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস সেই প্রবাবিলিটিটা। এবারে দেখো এটার ভ্যালু কিন্তু দেওয়া আছে সি, তাহলে অ্যান্সার এলো 1 মাইনাস সি। এবার 2 নম্বর অঙ্কটা, প্রবাবিলিটি অফ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ বির কমপ্লিমেন্ট, এটার ফর্মুলা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এর কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ বির কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এর কমপ্লিমেন্ট মানে পি অফ এ, এইটার সূত্র এটা, এটা যেমন আছে ফেলে রাখলাম। এবার এইটার একটা সূত্র আছে, খুব ইম্পর্টেন্ট সূত্র বলে দিয়েছিলাম, এটার সূত্র হবে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। যাই হোক, এটা যদি কাটাকাটি করে ক্যালকুলেশন করা হয়, প্রবাবিলিটি অফ বিটা কেটে যাবে, এটা আসছে এ ইন্টারসেকশন বি। এবার এদের মান বসিয়ে দেবো, 1 মাইনাস বি প্লাস সি। আচ্ছা, বি বি কেটে যাবে না, এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেল, এই জায়গাটা মোছার কোনো ব্যবস্থা আছে কি, ইরেজার, এটা বিবি বললাম কেটে যাবে, যেহেতু বিবি কেটে যাবে সেহেতু এটা এ হয়ে যাবে, এটা এ হয়ে যাবে, এটা এ হয়ে যাবে 1 মাইনাস এ প্লাস সি। যাই হোক, এবার 3 নম্বর অঙ্কে আসছি, 3 নম্বরটা একটু নিচে করে দিচ্ছি। 3 নম্বর অঙ্ক, এটাও ডি মর্গ্যানস ল লাগালে হয়ে যাবে, পি অফ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট। এটা যদি ডি মর্গ্যানস ল লাগাই, ইন্টারসেকশনটা হয়ে যাবে ইউনিয়ন আর হোল টু দি পাওয়ার কমপ্লিমেন্ট, এটা মানে আবার 1 মাইনাস, যে কোনো জিনিসের কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস সেই সেটটা। এবারে পি অফ এ ইউনিয়ন বি সূত্র কি, পি অফ এ, পি অফ বি, পি অফ এ ইন্টারসেকশন বি। এবার এটার মানগুলো বসিয়ে দেবো, 1 মাইনাস এ মাইনাস বি প্লাস সি, এই হলো আমাদের অঙ্ক। এটা গেল, ঠিক আছে। এরপরে পরে যে অঙ্কটা আছে ভেরি ইজি অঙ্ক, দেখো দুটো ঝোঁকশূন্য পাশে, এরকম একটা অঙ্ক কিন্তু আমরা করেছিলাম, দুটো ঝোঁকশূন্য পাশা নিক্ষিপ্ত হয়, সংশ্লিষ্ট নমুনা দেশ লেখো, তারপর পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটোর সমষ্টি 5 হওয়ার সম্ভাবনা। তো এই অঙ্কটা কিন্তু আমরা এর আগে করিয়ে দিয়েছিলাম, এটা তখন হলো সমষ্টি 10 না 11 এরকম কিছু একটা ছিল। যাই হোক, এটা আমি আরেকবার দেখাচ্ছি। প্রথমে হলো নমুনা দেশ, দুটো ঝোঁকশূন্য পাশা নিক্ষিপ্ত হয়েছে, টোটাল 36টা নমুনা দেশ হবে। হ্যাঁ, কীরকম, ধরো 1 1 পড়লো, 1 2 পড়লো, এরকম করে করে 1 6 পড়তে পারে, আবার এরকম হলো ধরো 2 1 2 2 পড়লো, এরকম করে করে আবার হলো 2 6 পর্যন্ত পড়তে পারে লুডোর ছক্কা, দুটো তো লুডোর ছক্কা, এরকম করে করে ধরো এখানে হলো 6 1 6 2, এরকম করে করে এটা 6 6, মানে টোটাল 36টা ঘটনা ঘটবে। তাহলে এটার মোট নমুনা বিন্দু বের করার সহজ উপায়, একটা ছক্কা গড়িয়ে দিলে 6টা ঘটনা ঘটে, তাহলে 6, আর ছক্কা কটা বার ঝোঁকশূন্য পাশা দুটো নিক্ষিপ্ত হয়েছে, তার মানে 6 স্কোয়ার, তাহলে এটা হলো মোট ঘটনা 36। এবার এখানে লিখব প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি 5 হবার ঘটনা কত না এ। তাহলে অনুকূল নমুনা বিন্দু 5 কীরকমভাবে হতে পারে, দেখো 1 4 পড়লে 5 হতে পারে, 4 1 পড়লে 5 হতে পারে, 2 3 হলে হতে পারে, আর 3 2 হলে হতে পারে। এই হলো 4 ধরনের অনুকূল নমুনা বিন্দু হলো 4। তাহলে প্রবাবিলিটি কত হবে, m/n, ফর্মুলাটা কি, যে ঘটনা ঘটছে সেটার অনুকূল নমুনা বিন্দু ডিভাইডেড বাই মোট নমুনা বিন্দু, তার মানে 4/36। তাহলে অ্যান্সার হলো 1/9, ঠিক আছে। তো
তো যাই হোক, এর পরের অঙ্কে আমরা চলে যাব। এর পরের অঙ্কটা দেখব। ঝোঁকশূন্য 4টে মুদ্রাকে টস করা হলো, দুটো টেল পাওয়ার সম্ভাবনা, ঠিক দুটো টেল পাওয়া, ঠিক আছে। তো 4টে মুদ্রাকে টস করেছে, একটা মুদ্রাকে যদি টস করে দুটো ঘটনা, তাহলে 2 মাথায় হলো 4, এটা হলো মোট ঘটনা, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, ঠিক আছে। আচ্ছা, দুটি টেল পাওয়ার ঘটনাকে আমি ধরে নিলাম এ। এখন দেখো 4টে মুদ্রায় কটা টেল থাকবে, 4টে টেল থাকবে, 4টে মুদ্রায় 4টে টেল থাকবে, 4টে হেড থাকবে, টেল 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 টেল। আর ওই টেলের বিপরীত দিকে কি থাকবে, টেলের বিপরীত দিকে 4টে হেড থাকবে। আমাকে বলেছে এই 4টে টেলের মধ্যে যে কোনো দুটো, এনি টু, এই 4টে টেলের মধ্যে এনি 2 টেল বের করতে বলেছে। তাহলে এনি 2 টেল, তাহলে 4টের মধ্যে যে কোনো দুটো মানে 4C2, এটা আমাদের বিন্যাস চলে আসছে, তাই না। তাহলে এখানে অনুকূল নমুনা বিন্দু হলো 4টে টেলের মধ্যে যে কোনো দুটো 4C2, ঠিক আছে। 4C2 এটা ক্যালকুলেটরে মারলে দেখবে 6 আসবে। তাহলে এখান থেকে সম্ভাবনা এ ঘটনার সম্ভাবনা কত হবে না, m/n 6/16 3/8, এটা হলো অ্যান্সার। যাই হোক, এর পরের অঙ্কে চলে যাব। দেখো এর পরে 7এর দাগে একটা অঙ্ক আছে। টাওয়েল, টাওয়েল শব্দের অক্ষরগুলোকে নিয়ে বিন্যস্ত করতে হবে, করলে ও আর ইর মাঝখানে যেন ঠিক দুটো অক্ষর থাকে, ও আর ইর মাঝখানে দুটো অক্ষর থাকবে, ঠিক আছে। প্রথমে আমাদের যেটা বলার সেটা হলো টাওয়েল, TOWEL, টাওয়েল। এখানে মোট অক্ষর কটা আছে, 5টা। তাহলে মোট নমুনা বিন্দু মানে 5টা সব কটা নিয়ে বিন্যাস, 5টা সব কটাকে নিয়ে বিন্যাস মানে 5p5 সমান, সেটা হবে 5-এর ফ্যাক্টোরিয়াল সমান সমান সম্ভবত হয়ে যাবে 120। এবার এখানে ধরে নাও যে ধরি ঘটনাটি হলো এ। এবার ও আর ইর মাঝখানে দুটো থাকবে, তার মানে কি, ও যদি এখানে বসে, ই এখানে বসবে, আর এখানে একটা ঘর ফাঁকা থাকবে, এরকম একটা কন্ডিশন হতে পারে। আবার এরকম হতে পারে ই এখানে থাকলো, ই আর ওর মাঝখানে দুটো বসবে, এরকম থাকলো, এটা ও, তারপর এটা, ঠিক আছে, কমা। এরকম হতে পারে এটা ফাঁকা, ই এখানে, দুটো ঘর ফাঁকা, তারপর ও। আবার এরকম হতে পারে এরকম ফাঁকা এখানেও, তারপর দুটো ঘর, তারপর হলো ই, ঠিক আছে। তো লক্ষ্য করো এক্ষেত্রে আমাদের বিন্যাস কত, এক্ষেত্রে আমার বিন্যাস হলো এই যে 3টে খোপ আছে, এই 3টে খোপে কে কে বসতে পারে, এই 3টে খোপে আমাদের বসতে পারে টি, ডব্লিউ আর এল, এই 3জন 3টে জায়গায় বসতে পারে 3p3 প্রকারে। একইভাবে এখানেও কি হবে, বাকি 3টে বসতে পারে 3p3 প্রকারে, এখানেও বাকি 3টে ঘরে 3টে অক্ষর বসতে পারে, মানে বিন্যস্ত হতে পারে কত না 3p3, আর এখানেও আমাদের 3টে ঘরে বাকি 3টে অক্ষর বিন্যস্ত হতে পারে 3p3। তাহলে এখান থেকে দেখো আমার অনুকূল নমুনা বিন্দু এলো 4 × 3p3, 4 × 3p3, তাহলে 4 × 3p3 এটা কত হবে, তার মানে 4 × ফ্যাক্টোরিয়াল 3, তাহলে কত হচ্ছে 24। তাহলে এখান থেকে আমি যদি ঘটনাটা এ ধরি, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান সমান m/n, m এর মান 24 আর এটা হলো 120। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 120, তাহলে এটা কাটাকাটি করলে হবে 5। এখানে একটু লিখে দেবে যে ও আর ইর মাঝখানে দুটি এবং ইর পরে একটি, এই 3টি স্থানে 3টি অক্ষর বসতে পারে 3p3 প্রকারে। আমি জাস্ট ছবি এঁকে একটু বুঝিয়ে দিলাম, জন্য লেখাটা একটু কমিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা আরেকটু ব্যাখ্যা করে নিজের ভাষায় কিন্তু লিখে দেবে। চলো নেক্সট পরের অঙ্কে চলে যাব। এর পরের যে অঙ্কটা আছে খুব ভালো অঙ্ক, সহজ অঙ্ক। বলছে একটা থলিতে 6টা সাদা আর 4টে কালো বল আছে,
উদ্দেশ্যহীনভাবে থলি থেকে দুটো বল তোলা হচ্ছে। ভালো করে দেখো, এই একটা থলি আছে, এই থলির মধ্যে আমাদের হোয়াইট, ডব্লিউ ফর হোয়াইট, হোয়াইট আছে 6টা, বি ফর ব্ল্যাক, ব্ল্যাক আছে 4টে। এখান থেকে বল কটা তুলছে? আচ্ছা, টোটাল বল কতগুলো হলো এখানে থলির মধ্যে? টোটাল বল হলো 10টা। ঠিক আছে, এখান থেকে তুলছে কটা? না, দুটো। ঠিক আছে, তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি যে ধরি ঘটনাটি হলো বড় হাতের এক্স। তাহলে এখানে মোট ঘটনা কত? মোট কতগুলো আছে? 10টা। তাহলে আমি যদি দুটো দুটো করে তুলি তাহলে 10C2। ঠিক আছে, কম্বিনেশান, এটা তো সাজানোর ব্যাপার নেই যে বিন্যাস করবে, 10টা থেকে যে কোনো দুটো আমি তুলতে পারি, 10C2। এরপরে বলেছে এই যে দুটো তুলছি, এই দুটোর মধ্যে কি বলছে? একটা হোয়াইট তুলতে হবে, একটা হোয়াইট তুলতে বলেছে, আর একটা কি তুলতে বলেছে? একটি ব্ল্যাক তুলতে বলেছে, ব্ল্যাক। ঠিক আছে, এখন হোয়াইট আছে কত? হোয়াইট একটা, তার মানে এই 6টা থেকে একটা যাবে, আর ব্ল্যাক একটা, মানে ব্ল্যাক 4টে আছে, 4টে থেকে একটা যাবে। তাহলে অনুকূল নমুনা বিন্দু কি হবে? আমার 6টা থেকে একটা তুলতে হবে এবং সেই একই সঙ্গে 4টে থেকে একটা তুলতে হবে। এটা হলো আমাদের অনুকূল নমুনা বিন্দু। তাহলে ঘটনাটাকে যদি আমি এক্স ধরি, তাহলে প্রবাবিলিটি এক্স ইজ ইকাল টু হলো সূত্র m/n। তাহলে এটা হবে 6C1 4C1 ডিভাইডেড বাই 10C2। এটা তোমরা ক্যালকুলেশন করবে, করলে সম্ভবত এটা আসবে কত আসবে বলো তো? এটা 10C2, এটা একটু ক্যালকুলেশন করতে হবে, আমার কাছে ক্যালকুলেটার নেই, তো তাও যদি মনে হচ্ছে 10C2 মানে 10 × 9, 5 9 45, 45, 24/45, 3 8 24, 3 5 15, এই 3 15 45, তাহলে 8 15 আমাদের অ্যান্সার আসছে। এটা হলো 8 15 হবে। ঠিক আছে, তো যাই হোক, খুব ভালো একটা অঙ্ক করা হলো। এরপরে 9 দাগের অঙ্কে যাব, একই রকম অঙ্ক আছে, এটা একটু ব্ল্যাঙ্ক পেজ চলে এসছে। যাই হোক, 9 দাগে বলছে একটা থলিতে 8টা কালো 10টা সাদা আছে, একই রকম অঙ্ক একদম। ধরো এই একটা থলি, ঠিক আছে, ব্ল্যাক হলো 8টা, বি ফর ব্ল্যাক, ব্ল্যাক হলো 8টি, ডব্লিউ ফর হোয়াইট, হোয়াইট আছে 10টি, এখানে টোটাল যেটা আছে 18টা। ঠিক আছে, এবার এখান থেকে বলছে 3টে করে বল তুলছে, এই মোট থেকে 3টে করে বল তুলছে। ঠিক আছে, আর ঘটনাটা কি বলেছে? আর 3টেই সাদা তুলতে হবে, 3টি সাদা তুলবে। তা 3টে যদি সাদা তোলে, সাদা 10টা আছে, এই 10টা থেকে 3টে তুলবে। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকাল টু লিখলাম 3টি বল সাদা হবার ঘটনা। তাহলে প্রথমে মোট নমুনা বিন্দু 18টা আছে, 18টা থেকে 3টে তুলবে মানে 18C3। এম হলো অনুকূল নমুনা, 3টেই সাদা তুলবে, সাদা আছে 10টা, তাহলে 10C3। তাহলে এখান থেকে আমার সম্ভাবনা কত হবে? প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকাল টু হলো m/n, 10C3 18C3। ঠিক আছে, এটা এবার উত্তর সম্ভবত কত আসবে একটু ক্যালকুলেশন করে নেবে। এটা হবে 5/34। এবার এই ঘটনার অনুকূল সুযোগ বলেছে আর প্রতিকূল সুযোগ। ঠিক আছে, তাহলে অনুকূল সুযোগ, অনুকূল সুযোগ হবে 5:34 - 5, এটা হবে 29। উল্টে যাবে। এই হলো আমাদের অঙ্ক শেষ। নেক্সট পরের অঙ্কে চলে যাই। ওকে, 10 দাগেরটা কি বলছে দেখো, একটা বাক্সে 10টা বল আছে, 4টে কালো আর 6টা লাল। তা
তাহলে এই একটা থলি বা বাক্স যেটা বলবে, তার মধ্যে আছে 10টা বল আছে, তার মানে ব্ল্যাক, বি ফর ব্ল্যাক, ব্ল্যাক আছে 4টি, আর ফর রেড, রেড আছে 6টি। তাহলে টোটাল বল কতগুলো আছে? উদ্দেশ্যহীনভাবে 4টে বল তোলা হয়েছে, তাহলে মোট 4টে করে বল তোলা হচ্ছে, মানে এই 10টা থেকে 4টি বল তোলা আছে, এবং এই 4টের মধ্যে বলছে দুটো লাল হবে। তো দুটো যদি লাল হয় তাহলে বাকি দুটো কি হবে? ব্ল্যাক। আমার তো 4টে বল তুলতে হবে, তা 4টের মধ্যে দুটো লাল হলেই হবে, তাহলে বাকি দুটো যদি লাল হয় বাকি দুটো কি হবে? ব্ল্যাক দুটো হবে। ঠিক আছে, তো চলো এখান থেকে আমরা তাহলে ধরে নিচ্ছি ঠিক দুটি লাল বল তোলার সম্ভাবনা। তোমরাও যদি পারো আরও বিস্তৃত করে লিখে দেবে, আমি বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, লাল বল তোলার ঘটনা কথাটা লেখো, সম্ভাবনা লেখার দরকার নেই। ঠিক আছে, এরা সেটা আমি এক্স ধরে নিলাম। তাহলে প্রথমে হলো মোট নমুনা বিন্দু, 10টার মধ্যে থেকে 4টে তুলবে, মানে 10C4। আর অনুকূল নমুনা বিন্দু হলো দুটো লাল তুলবে, লাল 6টা আছে, তাহলে 6টা থেকে দুটো তুলবে, আর ব্ল্যাক 4টেতে দুটো তুলবে, মানে ব্ল্যাক হলো, আরে তাহলে ব্ল্যাক কটা তুলবে? এইটা থেকে দুটো। ব্ল্যাক 6টা আছে, 6টা থেকে দুটো তুলবে, আর রেড 4টে আছে, 4টে থেকে দুটো তুলবে। তাহলে ঘটনাটা যদি এক্স হয় তাহলে প্রবাবিলিটি অফ এক্স কত হয়ে যাবে না, m/n 6c2 4c2 ডিভাইডেড বাই 10c4। তাহলে এটার অ্যান্সার কত হবে? দেখো ক্যালকুলেটারে মারলে এটা উত্তর আসবে 3/7। ঠিক আছে, এবারে আমি চলে যাব 11 দাগের অঙ্ক। 11 দাগে বলছে একটা থলিতে 5টা কালো আছে। আচ্ছা, এখানে লিখি আগে, কালো আছে 5টি, লাল আছে 6টি, আর সাদা আছে 4টি। বলছে উদ্দেশ্যহীনভাবে 5টা বল তোলা হয়েছে, তাহলে টোটাল বল কতগুলো আছে? মোট বল আছে দেখো 15টা। মোট বানানটা ভুল হয়ে গেছে, মোট বল আছে 15টি, তাহলে 15টার মধ্যে 5টা করে বল তুলছে, তাহলে মোট নমুনা বিন্দু হলো 15C5। এবার ওরা বলছে যে 5টা বল তুলছে, এই যে 5টা বল তুলছে, এই 5টার মধ্যে কি হয়েছে? দুটো কালো হবে, ব্ল্যাক হবে দুটো, ব্ল্যাক হবে দুটো, তাহলে বাকি 3টে কি হবে? বাকি 3টে কি হতে পারে? এই বাকি 3টে, ব্ল্যাক দুটো মানে এখান থেকে দুটো নেবো, আর বাকি 3টে হলো এই 6 4 10, এই যে লাল আর সাদা মিলে 10টা, এই 10টার মধ্যে যে কোনো 3টে হবে, এই 10টার মধ্যে যে কোনো 3টে। ঠিক আছে, তো যাই হোক, আর ব্ল্যাক বলেছে দুটো, ব্ল্যাক 5টা আছে, তাহলে ব্ল্যাক কতগুলো হবে না, 5টার মধ্যে থেকে যে কোনো দুটো। আর শুধু ব্ল্যাক দুটো বলেছে, তাহলে দুটো ব্ল্যাক তুলবো, আর কি উঠছে আমার দেখার দরকার নেই, লাল উঠছে কি সাদা উঠছে দেখার নেই, লাল সাদা মিলে উঠলেই আমাদের হবে। ঠিক আছে, তাহলে আমার তাহলে আমার কালো বলেছে দুটো তুলতে, তাহলে কালো 5টা থেকে দুটো উঠলো, আর 3টে কি উঠতে পারে? আর 3টে যা ইচ্ছা উঠতে পারে, দুটো লাল একটা সাদা উঠতে পারে, 3টেই লাল উঠতে পারে, 3টেই সাদা উঠতে পারে, দুটো সাদা একটা লাল উঠতে পারে, যা ইচ্ছা উঠতে পারে। তার মানে সেকেন্ড স্টেপটার ক্ষেত্রে এই যে 10টা আছে, এই 10টার মধ্যে যে কোনো 3টে আমাদের উঠতে পারে। আচ্ছা, এবারে লিখব, ধরি ঠিক দুটি কালো
বল তোলার ঘটনাটাকে আমি ধরে নিলাম এ, তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে m/n। তাহলে এখানে পাচ্ছি 5c2 10c3 ডিভাইডেড বাই 15c5। হ্যাঁ, তাহলে এটা ক্যালকুলেশন করলে সম্ভবত এটা আসবে আমার যতদূর মনে হচ্ছে 400/1001। ঠিক আছে, এবারে চলে যাব 12 দাগে একটা অঙ্ক আছে, দেখি। 20 জন ব্যক্তির দলে 5 জন স্নাতক, তাহলে মোট ব্যক্তি কতগুলো? মোট ব্যক্তি হলো 20 জন, তাহলে স্নাতক কতজন? স্নাতক বলেছে 5 জন, তাহলে স্নাতক নয় কজন? 20 থেকে 5 বাদ, স্নাতক নয় 20 থেকে 5 বাদ গেলে 15 জন। এবার বলছে উদ্দেশ্যহীনভাবে 3 জনকে নির্বাচিত করে, তার মানে মোট যে 20 জন আছে তার মধ্যে থেকে 3 জনকে ওরা ডেকে নেবে। ঠিক আছে, তাহলে মোট নমুনা বিন্দু কি হবে? n = 20 জনের মধ্য থেকে 3 জন। ঠিক আছে, দুটো অঙ্ক আছে, বলছে 3 জনই স্নাতক হবে, আর যে 3 জনকে টানছে সেই 3 জনই স্নাতক হবে। তাহলে 3 জন স্নাতক হবার ঘটনাটাকে আমি এ ধরলাম। তাহলে অনুকূল নমুনা বিন্দু 3 জনই স্নাতক হবে, আমার স্নাতক আছে 5 জন, সেই 5 জনের মধ্য থেকেই 3 জনকে নিতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ m/n মানে 5c3 20c3, তাহলে 5c3/20c, এটা কাটাকাটি করে ক্যালকুলেশন করলে হবে 114। এইবারে যে ঘটনাটা ঘটেছে বলছে দ্বিতীয় অঙ্কটা, অন্তত একজন স্নাতক, অন্তত একজন স্নাতক বের করতে গেলে মানে কেউ না কেউ স্নাতক হবে, মানে 3 জনের মধ্যে, তারপরে হয় একজন স্নাতক, নয় 2 জন স্নাতক, নয় 3 জনই স্নাতক হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? স্নাতক নয় বের করব, একজনও স্নাতক নয়, তাহলে তার কমপ্লিমেন্ট বের করলেই হয়ে যাবে, অন্তত একজন, তাই না? আর নইলে 3টে বের করতে হবে, অন্তত পক্ষে একজন মানে তাহলে বের করতে হবে প্রবাবিলিটি অফ 3টে, মানে একজন, 2 জন, 3 জন। তাহলে আমরা কি করব? কেউ স্নাতক নয় সেটা বের করব। ধরি b = কেউ স্নাতক নয়, তাহলে b ঘটনার অনুকূল নমুনা বিন্দু কি হবে? b মানে যে 3 জনকে নির্বাচিত করেছি কেউ স্নাতক নয়, তাহলে b ঘটনার অনুকূল নমুনা বিন্দু, দেখো কেউ যদি স্নাতক না হয় তার মানে আমার স্নাতক নয় কতজন? 15 জন, তাহলে এই 15 জনের মধ্য থেকে আমাকে 3 জনকে বেছে নিতে হবে। তাহলে এক্ষেত্রে প্রবাবিলিটি অফ বি কি হবে? না m/n মানে অনুকূল নমুনা বিন্দু ডিভাইডেড বাই মোট নমুনা বিন্দু। তো এটা যদি ক্যালকুলেশন করো সম্ভবত এটা আসবে, ক্যালকুলেশন করলে 455/1140, এটা কাটাকাটি যদি করা যায় 91/228, কিন্তু আমার বের করতে বলছে কেউ স্নাতক নয়, অতএব কেউ স্নাতক নয়, অন্তত একজনও স্নাতক নয়, তাহলে অন্তত পক্ষে একজন স্নাতক, অন্তত একজন স্নাতক মানে একজন, 2 জন বা 3 জন। তা আমি কি করব? 1 থেকে যে কোনো প্রবাবিলিটির মোট মান হলো 1, তো সেই 1 থেকে যেগুলো বের করতে দেয়নি সেগুলো মাইনাস করে দেবো। তাহলে অন্ততপক্ষে একজন স্নাতক হবার সম্ভাবনা,
তাহলে প্রবাবিলিটি অফ বির কমপ্লিমেন্ট বের করতে হবে। সূত্র কি এটা? 1 মাইনাস পি অফ বি, এটা হলো 91/228। এটা বিয়োগ করলে সম্ভবত আসছে, দেখো 137/228, এই আমাদের এলো। ঠিক আছে, নেক্সট পরেরটাই যাচ্ছে। 13 দাগের একের অঙ্কটা একদম ইজি অঙ্ক। 3টে পাশা নিক্ষেপ করা হয়েছে, 3টেতেই 6 পড়ার সম্ভাবনা। তাহলে একের দাগ দাও, এ সমান সমান 3টিতে 6 পড়ার ঘটনা। প্রথম প্রশ্নটা মোট নমুনা বিন্দু, 3টে পাশা গড়ি দিয়েছে, একটা পাশায় 6টা ঘটনা, তাহলে এটা 6-এর কিউব হবে। আর 3টেতেই 6 পড়বে, 3টেতে 6 মানে প্রথম পাশায় একটাই 6 আছে, দ্বিতীয় পাশাতে একটাই 6 আছে, তৃতীয় পাশাতে একটাই 6 আছে, তাহলে এম এর মান হলো 1। তাহলে প্রবাবিলিটি অফ এ m/n 1/6 কিউব, 1-এর 216, এটা হলো অ্যান্সার এলো। ঠিক আছে, নেক্সট বলেছে 3টে পাশা একযোগে নিতে হলো, 3টের প্রত্যেকটিতেই আলাদা আলাদা অঙ্ক পড়বে। তাহলে এক্ষেত্রে বি সমান সমান লিখে নিলাম 3টির প্রত্যেকটিতে আলাদা অঙ্ক পড়ার ঘটনা। ধরো লুডোর ছক্কায় আমার 6টা নাম্বার আছে, 1 2 3 4 5 6। তাহলে আমার এখানে মোট নমুনা বিন্দুতে চলে এসছে 6 কিউব। ধরো প্রথম যে লুডোর ছক্কা, প্রথম ছক্কায় এই 6টার মধ্যে যে কোনো একটা পড়বে। সাপোজ ধরো এইটা পড়ে গেছে প্রথম ছক্কায়, তার মানে 6টার মধ্যে থেকে এনি ওয়ান পড়ে গেল, তাহলে ওটা বাদ চলে গেল। এটা কি হলো, সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিলাম, প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্ক পড়বে। এবারে দেখো দ্বিতীয় ছক্কায় তাহলে কি পড়বে, এই 5টার মধ্যে যে কোনো একটা, সাপোজ ধরো দ্বিতীয় ছক্কায় এটা পড়ে গেল, ঠিক আছে, তাহলে এই 5টার মধ্যে যে কোনো একটা, মানে 5C1, সঙ্গে সঙ্গে এটা বাদ চলে গেল। তাহলে তৃতীয় ছক্কায় কি পড়বে, কারণ এই দুটো যেহেতু এই দুটো ছক্কায় পড়ে গেছে, যেহেতু রিপিট হবে না, সেহেতু ওই একটা করে বাদ দিয়ে দিচ্ছি। এবারে কটা পড়ে আছে, 1 2 3 4টে, তাহলে এই 4টের মধ্যে থেকে যে কোনো একটা এখানে পড়বে। সাপোজ এইটা পড়লো, তাহলে এটা বাদ চলে গেল। তাহলে এইটা হলো আমাদের অনুকূল নমুনা বিন্দু, 6C1 5C1 4C1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের প্রবাবিলিটি অফ বি অ্যান্সার হবে 6C1 5C1 4C1 ডিভাইডেড বাই 6 কিউব, 20/36, 4 5 20, 4 9 36, এই হলো আমাদের অ্যান্সার। এর 13 দাগের 3-এ একটা অঙ্ক আছে, 13 দাগের 3, এটা একইভাবে একটু চেষ্টা করবে, হোমওয়ার্ক থেকে থাকলো। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে দেখো, দুটো পাশা নিকেলের সমষ্টি 8 হওয়ার সম্ভাবনা। এটা আমি একদমই করব না, হ্যাঁ, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা নিজেরা করে নেবে। এরকম অঙ্ক অনেকগুলো হয়েছে, ঠিক আছে, এটা একটু করে নেবে। এর পরেরটাও একই রকমভাবে করে নেবে, 14-2-এও আর একটা অঙ্ক আছে, ঠিক আছে, ওটা কিন্তু আমি আর করছি না। আচ্ছা, 15 দাগের অঙ্কে চলে যাবে। 15 দাগের যে অঙ্কটা আছে, বলছে 25টা বস্তুর একটা লট আছে, তাহলে 5টা ত্রুটিপূর্ণ। এরকম একটা অঙ্ক করেছে, ত্রুটিপূর্ণ 4টে বস্তু তোলা হবে, 2টো ত্রুটিপূর্ণ হবে, তাই তো? তা হোক, তাহলে এখানে আমার একটা ধরো বাক্স বা কিছু একটা রয়েছে, সেখানে আমার ত্রুটিপূর্ণ
আছে 5টা, তাহলে 25টার মধ্যে 5টা হলে তাহলে ভালো বা ত্রুটিপূর্ণ নয় কতগুলো? ভালো কতগুলো থাকবে? 20টা। ঠিক আছে, মোট আছে 25টা। ওরা বলছে এই 25টা থেকে 4টে করে তুলবে, 4টে তুলবে। এই 4টের মধ্যে বলছে আবার 2টো ত্রুটিপূর্ণ হবে, 2টো হবে ত্রুটিপূর্ণ। তাহলে 2টো যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে বাকি 2টো কি হবে? তাহলে 2টো হবে ভালো। এবার দেখো ত্রুটিপূর্ণ আছে কটা? 5টা। তাহলে এখানে এই 5টা থেকে 2টো, আর ভালো কটা আছে? 20টা। তার মানে এই ভালো থেকে 2টো নেবে। একদম ভেঙে ভেঙে ছবি এঁকে দিলাম, তাহলে আর কোনো অসুবিধাই হবে না। তাহলে শুরু করা হোক। ধরি আমি একটু লিখছি কম, তোমরা আরও ভাষায় যে কোনো একটা উদাহরণের অঙ্ক দেখে নেবে, ওরা অনেক ডেসক্রিপটিভভাবে বুঝিয়ে লিখেছে, তো তোমরা এইভাবে একটু লিখে দেবে। আমি যাতে অঙ্ক একটু তাড়াতাড়ি হয় তার জন্য একটু লেখাটা কমিয়ে দিলাম। ধরি ঠিক 2টি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা সমান সমান এ। প্রথমে মোট নমুনা বিন্দু, মোট হলো 25টা থেকে 4টে তুলছে, মানে 25C4। এবার অনুকূল নমুনা বিন্দু কী হবে? আচ্ছা এটা ভুল হলো, আমি ওটা এমটা ওপরে লিখেছি। ঠিক আছে, এখানে এটা হবে এন আর এটা হবে এম। অনুকূল নমুনা বলছে 2টো ত্রুটিপূর্ণ, তা 2টো ত্রুটিপূর্ণ হলে আমি তো 4টে বস্তু তুলছি, তাহলে বাকি 2টো ভালো। তাহলে ত্রুটিপূর্ণ আছে কটা? 5টা। 5টা থেকে তাহলে যে কোনো 2টো তুলতে পারি। আর ভালো যদি 2টো হয়, 20টা ভালো আছে, সেই 20টা থেকে যে কোনো 2টো আমি তুলতে পারি। তাহলে প্রবাবিলিটি অফ এ m/n হবে 5C2 20C2 25C4। তাহলে এই হলো টোটাল ক্যালকুলেশন। এটা করলে সম্ভবত কাটাকাটি করে আসবে 38/253। ঠিক আছে, এই হলো ব্যাপারটা। তো যাই হোক, এর পরের অঙ্কে চলে যাচ্ছি। বলছে একটা ঝোঁকশূন্য মুদ্রা 7বার টস করা হয়েছে, 7বার টস করা হয়েছে। তাহলে এখান থেকে তো মোট নমুনা বিন্দু বেরিয়ে যাচ্ছে। 7বার, একবার টসে 2টো ঘটনা, এরকম 7বার করা হয়েছে, 2 টু দি পাওয়ার 7। তাহলে এখানে বলেছে 4টে হেড আর 3টে টেল পড়বে। তার মানে হেড কটা? 1 2 3 4টে হেড আর 3টে টেল। আমি যেটা করেছি যে এইখানে প্রথম 4টে হেড 3টে টেল এরকম পড়বে, এরকম কোনো কথা নেই। ধরো হেড টেল হেড 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 টেল টেল এরকম পড়তে পারে। আবার ধরো টেল টেল হেড 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 টেল হেড এরকম পড়তে পারে। এরকম আমি জাস্ট একটা স্যাম্পেল লিখেছি। মানে এইটাকে নিয়ে বিন্যাস আমাকে করতে হবে, এটাকে নিয়ে আমাকে বিন্যাস করতে হবে যে কত রকমভাবে এইগুলো বিন্যাসটা হতে পারে। তাহলে এম ইকুয়াল টু কত হবে? এখানে টোটাল আছে 7টা, তাহলে ওপরে হবে 7p7, নিচে দেখো হেড আছে 4টে, তাহলে 4-এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আর নিচে 3টে টেল আছে 3-এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এরকম অঙ্ক করেছিলাম গাভাস্কার এক্সামিনেশান, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং, এরকম করেছিলাম। তো যাই হোক, তাহলে আমি ধরে নিচ্ছি ঘটনাটি হলো এ, ধরে নিচ্ছি ঘটনাটি, এখানে এই যে 4টে হেড আছে, হ্যাঁ, এই 4টে এই জায়গা পরিবর্তন করলে কোনো চেঞ্জ হবে না, একই হবে, ওই জন্য 4-এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এই টেল নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করলে কোনো চেঞ্জ হবে না, ওই জন্য 3-এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে ঘটনাটি হলো এ, তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু m/n। এটা আমি আর বসালাম না, এটা ক্যালকুলেশন করলে সম্ভবত এটা আসবে 35/128। এটা একটু করে নেবে, ক্যালকুলেটার আমার রেডি আছে। এই হলো ব্যাপার। 17-র দাগের অঙ্কটা সেম অঙ্ক, ওটা আমি কিন্তু আর করছি না। ঠিক আছে, 17-র দাগে দেখো সেম অঙ্ক, 5টা হেড 3টে টেল, করে নেবে। এটা হোমওয়ার্ক থাকলো, একদম সুন্দর করে হোমওয়ার্ক করে নেবে, হোম ওয়ার্ক। ঠিক আছে, এটা করে নেবে। চলো নেক্সট পরের অঙ্ক দেখো। পরের অঙ্কটা দেখতে হবে, ভালো অঙ্ক। একটা পরিবারে 4জন শিশু আছে, 4জনের জন্ম তারিখ বিভিন্ন বিভিন্ন দিনে হবে। ঠিক আছে, এখানে লিপিয়ার টিপিয়ার কিছু বলে দেয়নি, তার মানে এখানে 1 বছর মানে 365 দিন ধরতে হবে। 1 বছর 365 দিন আমাকে ধরতে হবে। এর 4জনের জন্মদিন বিভিন্ন দিনে হবে, তাহলে 1
2 3 4। ধরো এর যে জন আছে, প্রথমে একটা কাজ করি, মোট নমুনা বিন্দুরা বের করি 365 আর 4টে শিশু মানে 4টে পরিবার টু দি পাওয়ার 4। এবার এম, ধরো প্রথম শিশুটা 365 দিনের মধ্যে যে কোনো একদিন নিয়ে নিল, তাহলে ওই একটা ডেট বুক হয়ে গেল। তাহলে দ্বিতীয় শিশুর জন্ম তারিখ 365 থেকে 1 বাদ দিলে 364 দিনের মধ্যে যে কোনো একদিন নিতে হবে। এটাও একটা বুকড হয়ে গেল এই ডেটটা, যেই এই দুটো ডেট বুক হয়ে গেল, তাহলে দুটো ডেট বাদ দিয়ে দিলাম। তাহলে যেই দুটো ডেট বাদ দিয়ে দিলাম, তাহলে আমার আর পড়ে রয়েছে 363টা। তাহলে এ 363-র মধ্যে একটা ডেট করবে, আরও একটা ডেট কমে গেল, তাহলে কমে যাওয়ার ফলে 362টা ডেট পাবে। এ 362 দিনের মধ্যে যে কোনো একটা ডেট সিলেক্ট করে নেবে। তাহলে এটা হয়ে গেল 365C1, 364C1, 363C1, 362C1। ধরি ঘটনাটি হলো এ, এবার নিজেরা করে নেবে। ধরি ঘটনাটি হলো এ, আমি আর ক্যালকুলেশনটা করলাম না, ওরা মনে হয় করেও নি ক্যালকুলেশনটা, সামান্য একটা কেটে আর রেখে দিয়েছে। এই ক্যালকুলেশনটা এবার নিজেরা করে নেবে। আচ্ছা, এইবারে আমরা চলে যাব দ্বিতীয় অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটা খুব ভালো অঙ্ক, সেটাকে আমি এখান থেকে একটু করে দিচ্ছি, এটাকে বর্ডার করে দিয়েছি। দ্বিতীয় অঙ্কটা যেটা বলেছে 4 জনের মধ্যে 2 জনের জন্ম তারিখ সেম হবে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমি এটাকে ঘটনাটি বি ধরে নিচ্ছি। এটা হলো 1-এর দাগ, এটা হলো 2-এর দাগ। 2-এর দাগে বলছে বি সমান সমান 4 জনের মধ্যে দুজনের জন্ম তারিখ একই হবার ঘটনা। এখন 4 জনের মধ্যে কোন দুজনের হবে সেটা তো আমরা জানি না, তাহলে 4 জনের মধ্যে এনি 2। এবার ধরো 1 2 3 4, এই 4 জনের মধ্যে ধরো এই দুজনের জন্মদিন একই ডেটে, অন্য দুজনও হতে পারে, কিন্তু সেটা আমি এখানে দেখিয়েছি 4C2 নিয়ে নিয়েছি। এই দুজন হতে পারে, এই দুজন হতে পারে, এই দুজন হতে পারে, এ আর এ হতে পারে, এরকম আর কি। যাই হোক, সেটা আমার আলোচ্য বিষয় নয়। এবার যেটা আমি করবো সেটা হলো 4 জনের মধ্যে থেকে এনি 2, সেটা আমি করে নিয়েছি এমের জায়গায়। এবার আমাদের বলেছে যে 4 জনের মধ্যে দুজন, ধরো তাহলে এই দুজনের হলো সেম ডেটে বার্থডে, তাহলে এ কি করবে 365 ডের মধ্যে যে কোনো একদিন নিয়ে নেবে। তাহলে ওই দিনটা বাদ চলে গেল, তাহলে সেকেন্ড জন যে রইল সে হলো 364 দিনের মধ্যে একটা ডেট চয়েস করবে, তার ডেটটাও বাদ চলে গেল। তাহলে হাতে আর 363 দিন পড়ে রয়েছে, তাহলে তৃতীয় জন পড়ে রইল, সে 363 জনের মধ্যে, এই 363 দিনের মধ্যে থেকে একটা ডেট কিন্তু সিলেক্ট করবে। তাহলে 365C1, এইটা হলো দুজনের ডেট, জন্মদিন একই ডেটে আর কি, মানে 3টে হলো, দেখো C1 আর 363C1। এবারে দেখো মোট নমুনা বিন্দু মানে ওটা আমি তো 365 টু দি পাওয়ার 4, তা আমি আর একবার লিখলাম। যাই হোক, তাহলে প্রবাবিলিটি অফ বি m/n আমি আর করলাম না, নিজেরা বসিয়ে ক্যালকুলেটরের সাহায্যে খুব সুন্দরভাবে এটা করে নেবে। হয়ে গেলে বলবে। এবারে আমরা চলে যাব 19-এর দাগের অঙ্কটায়। বলছে 5 জন ছাত্র ABCD উদ্দেশ্যহীনভাবে এটা বেঞ্চিতে বসে, এ আর বির এই দুজন ছাত্র পাশাপাশি না থাকার সম্ভাবনা। আমি কি করব, একসাথে থাকবে বের করব, করে 1 থেকে মাইনাস করে দেবো। ঠিক আছে, একসাথে থাকবে আমি বের করব। ঠিক আছে, ভালো করে দেখো। তাহলে আমাদের বলে দিয়েছে ABCD আর E টোটাল আছে 5 জন, তাহলে 5 জনের সব কজনকে নিয়ে বিন্যাস, তাহলে মোট নমুনা কত হবে 5P5, সম্ভবত এটা হবে 120। এবার বলছে এ আর বি এক পাশাপাশি থাকবে না, কিন্তু আমি বের করব পাশাপাশি থাকবে। ধরি ক্যাপিটাল X ইজিক্যাল টু এ ও বি পাশাপাশি থাকার ঘটনা। দেখো এ আর বি যদি পাশাপাশি থাকে, ওই দুটোকে একটা ধরতে হবে, তাহলে এক্ষেত্রে এও
বি কে একটি ধরতে হবে, তখন অক্ষর সংখ্যা কত হবে? অক্ষর সংখ্যা হবে, অক্ষর সংখ্যা না, তখন ছাত্র সংখ্যা, অক্ষর সংখ্যা না বলে ওরা যেহেতু ছাত্র সংখ্যা বলেছে, ছাত্র সংখ্যাই আমাদের লেখা উচিত হবে। তখন ছাত্র সংখ্যা হবে 4 জন। তাহলে এই 4 জনকে নিয়ে বিন্যাস, অতএব 4 জনকে নিয়ে বিন্যাস 4p4। এবার দেখো এ আর বি যদি একসাথে থাকে, এ আর বি আবার নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করবে। এ বি যদি একসঙ্গে থাকে, এ আগে বি পরে থাকতে পারে, আবার বি আগে এ পরে থাকতে পারে, এরা দুজন আবার নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে। এ ও বি নিজেরা বিন্যস্ত হয় দুটো নিজেদের মধ্যে 2p2 প্রকারে। তাহলে এক্ষেত্রে আমাদের m কত আসছে? 4p4 ইন্টু 2p2, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ এক্স কত হবে? m বাই n, 4p4 2p2 5p5, 24 ইন্টু 2 বাই 120, এটা আসছে 2/5। কিন্তু আমাদের এক্স বের করতে বলেনি, বলছি এ বি পাশাপাশি থাকবে না। তাহলে আমার বের করতে হবে প্রবাবিলিটি অফ এক্স, ঠিক আছে? এখানে এক্স সি মানে হলো এ ও বি পাশাপাশি থাকবে না। তাহলে এটার সূত্র হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স, এটা হয়ে যাবে 1 মাইনাস 2/5 3/5। এটা হলো আমাদের অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, যথেষ্ট ভালো অঙ্ক। এরপরে আমরা চলে যাব 20 দাগে, ঠিক আছে? বলছে 5টা ইংরেজি আর 3টে গণিতের পুস্তক যথেচ্ছভাবে বুক সেলফে রাখা হয়। গণিতের পুস্তক 3টে পরপর থাকার সম্ভাবনা, পরপরই থাকবে বলে দিয়েছে। তাহলে এক কাজ করো, এখানে প্রথমে মোট বই বের করো আগে। মোট পুস্তক, মোট পুস্তক হলো 5টা প্লাস 3টে 8টা। তাহলে মোট নমুনা বিন্দু 8টার সব কটাকে নিয়ে বিন্যাস, মানে 8p8, মানে 8-এর ফ্যাক্টোরিয়াল হবে আর কি। এবার বলছে 3টে একসাথে থাকবে, তাই তো? তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু লিখলাম 3টি গণিতের পুস্তক পর পর থাকার ঘটনা। ওই 3টে পরপর থাকলে ওই 3টেকে একটি ধরতে হবে। এক্ষেত্রে ওই 3টিকে একটি তখন পুস্তক সংখ্যা 3টের বদলে একটা, মানে 5 প্লাস 1 6টা। তাহলে 6টির সব কটিকে নিয়ে বিন্যাস 6p6। এবার যে 3টে বইকে ওরা বাঁধছে, সেই 3টে আবার নিজেদের মধ্যে কিন্তু জায়গা পরিবর্তন করবে, ঠিক আছে? এ আগে ও পরে, এইভাবে জায়গা পরিবর্তন কিন্তু করবে। আবার 3টি গণিতের বই নিজেরা বিন্যস্ত হয় 3p3 প্রকারে। তাহলে এখান থেকে m ইকুয়াল টু কত হবে? 6p6 ইন্টু
3p3, তাহলে প্রবাবিলিটি অফ এক্স এটা হবে m/n, 6p6 3p3 ডিভাইডেড বাই 8p8, তাহলে এটা হবে 6 এর ফ্যাক্টোরিয়াল, 3 এর ফ্যাক্টোরিয়াল, 8 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 1, তোমরা ক্যালকুলেটরে করো, এটা হবে 8 ইন্টু 7, তাহলে 3/28, এইটা হলো আমাদের অ্যান্সার। এটা হলো আমাদের 20 পর্যন্ত অ্যান্সার, ঠিক আছে। যাই হোক, কোন দিকে গেল? 21-এ গেল না? আচ্ছা আচ্ছা, 21-এ গেছে, ঠিক আছে, কোনো চাপ নেই।